আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 57-এ আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, মানে যেটা প্রতিনিয়ত প্রতিটা ক্লায়েন্টের প্রজেক্টে আমাদের লাগেই। সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট লোকাল হোস্টিং করছেন, সেটা কিভাবে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন বা আপনার ক্লায়েন্টের ডোমেন হোস্টিংয়ে কিভাবে ট্রান্সফার করবেন বা মাইগ্রেট করবেন। এটা তো গেল একটা, হ্যাঁ। তারপরে দেখেন যে আপনার নিজস্ব একটা হোস্টিং আছে, অনেক ক্লায়েন্ট এখন আমরা মানে রিসেন্টলি আমি লাস্ট কয়েক বছর ধরে মানে আমি লোকাল হোস্টে কোনো প্রজেক্ট করি নাই, মানে আমি আমার সার্ভারের প্রজেক্টটা করি, ক্লায়েন্টের প্রজেক্টটা, দেন ক্লায়েন্ট ডোমেন হোস্টিং কিনে, দেন আমি তখন ওই আমার যে প্রজেক্টটা করা হলো ওই প্রজেক্টটা ক্লায়েন্টের ডোমেন হোস্টিংয়ে ট্রান্সফার করে দেয়। এতে করে সুবিধা যেটা হয় যে লোকাল হোস্টে করলে আপনি শুধু ইমেজ ছাড়া আর রিয়েল প্রজেক্টটা ক্লায়েন্টকে দেখাইতে পারতেছেন না। বাট আপনি যদি আপনার হোস্টিংয়ে করেন তাহলে কিন্তু রিয়েল প্রজেক্টটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারতেছেন, ক্লায়েন্ট তার প্রগ্রেসটা দেখলো, ক্লায়েন্টও হ্যাপি থাকলো এবং আপনিও কাজটা অনলাইনে করতে সুবিধা হয় আমাদের অনেক। সো এই যে আপনি আপনার সার্ভারে করেন বা লোকাল হোস্টে করেন বা যেখানেই করেন, মাইগ্রেশন কিন্তু দরকার পড়ে প্রতিনিয়ত। সো আজকে এই ব্যাপারটাকে একবারে ঝালাপালা করে দেবো, হ্যাঁ। তো কোনো কনফিউশন থাকবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবেন এই ব্যাপারটা আসলে করে কিভাবে এবং সব থেকে ইজি ওয়েটা কিভাবে, এবং মানে আমরা সবগুলো ওয়ে দেখবো। ওকে, তো এইখানে ওয়ে বলতে আমি বলতে যাচ্ছি যে আপনি কয়েকভাবে করতে পারেন এই মাইগ্রেশন বা এই ট্রান্সফারের ব্যাপারটা। একটা হইলো যেটা মানে সব ক্ষেত্রে দরকার পড়ে, মানে হচ্ছে যেটা মানে পরীক্ষিত একবারে, সেটা হলো যে ম্যানুয়াল। প্রথমে আপনি ফাইলগুলো ডাউনলোড করেন, ডাটাবেস ডাউনলোড করেন, ডাউনলোড করে যে সার্ভারে নিয়ে যেতে চাচ্ছেন সেই সার্ভারে আপলোড করে দেন, আপলোড করে রিফ্রেশ করে দেন, মানে কানেকশনটা দেখাই দেন, হয়ে গেল। এটা কি ম্যানুয়াল। মানে আসলে কি যে আপনি আরও সহজ ওয়েগুলো হচ্ছে যে আপনি প্লাগইনস আছে অনেক, মানে প্রিমিয়াম প্লাগইন আছে, ফ্রি প্লাগইন আছে, এই প্লাগইনস দিয়ে মানে খুব সহজে করতে পারেন। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে অনেক সার্ভারে অনেক সিকিউরিটি দেওয়া থাকে, এর জন্য ম্যানুয়ালি যে মানে আমাদের তখন আমাদের একমাত্র ভরসা হয়ে যায় ম্যানুয়াল, মানে প্লাগইনগুলো তখন কাজ করে না। এবং ফাইল যখন অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু আর প্লাগইনগুলো কাজ করে না। মানে দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের সাইজ 2 জিবি 3 জিবি অনেক বেশি বড় হয়ে গেছে, তখন কিন্তু আর ওই যে প্লাগইনগুলো দিয়ে আপনি সহজে করতেছিলেন সেই জিনিসটা আসলে করা যায় না। তো এই যে ম্যানুয়াল যেই ব্যাপারটা, এটা কিন্তু শেখা খুবই জরুরি। অনেক সময় মানে 50%-এর উপরে কিন্তু ইরোর আসে যে আপনি যদি প্লাগইন দিয়ে করতে চান, তখন আমাদেরকে কি করতে হয়, প্লাগইন অপশন বাদ দিয়ে ম্যানুয়ালি করতে হয়। তো আমরা আজকের এই ভিডিওতে ম্যানুয়ালিটাই দেখব, কারণ হচ্ছে কঠিনটাই আগে শেখা দরকার, পরে সহজগুলো পরে শিখতেছি। আর এইটা যে আপনি ছেড়ে যাবেন বা আপনি দেখবেন না বা আপনি ইগনোর করে যাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ম্যানুয়ালি যে ট্রান্সফারের যে ব্যাপারটা, এটা শিখতে হবে এবং খুবই খুবই ইজি। ওকে, ইজি কিভাবে চলেন আমি আপনাদের জন্য সহজ কিছু স্টেপ করে রাখছি। এই স্টেপগুলো হচ্ছে যে 6টা স্টেপ যদি আপনি পারফেক্টলি করতে পারেন তো আপনার ওয়েবসাইটে পারফেক্টলি একবারে 100% ট্রান্সফার হয়ে যাবে। কোনো ইমেজে ইরোর থাকবে না, কোনো লিঙ্কে ইরোর থাকবে না, এভরি সিঙ্গেল ডিটেলস ওকে হয়ে যাবে একবারে, যেভাবে আপনার পুরাতন ওয়েবসাইটটা ছিল আর নতুন সার্ভার নিয়ে যাওয়ার পরে যে মানে একবারে হুবহু ওই রকমই থাকবে। তো একটা কোশ্চেন আমি আপনাদেরকে করতে চাই, তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিদিন করি, তাই না? তো এখন দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কয়টা ভাগে চলে আর কি। মানে একটা হইলো তার হইলো ফাইলগুলো, হ্যাঁ। আপনি একটা ইমেজ আপলোড করলেন, তার ফাইল সাইজ কিন্তু বাড়তে থাকে, ডে বাই ডে বাড়তে থাকে। একটা হলো ফাইল, আর একটা হলো এই যে কন্টেন্ট, টেক্সট, এই যে ফাইল নেম, মানে ডাটাবেস থাকে, তাই না? ইউজার এটা সেটা কি করতেছেন না করতেছেন, এভরি সিঙ্গেল সেটিং সব কিছু কিন্তু ডাটাবেজে যাই স্টোর হয়ে থাকে। তো এই দুটার কম্বাইনে কিন্তু ওয়ার্ডপ্রেস চলে। তো আমরা যদি একটা ওয়েবসাইটের ব্যাকআপ করতে চাই, একটা ওয়েবসাইটকে মাইগ্রেট করতে চাই বা ট্রান্সফার করতে চাই, তো এই দুটো জিনিস আমাদেরকে ব্যাকআপ করতে হবে। আমরা তখন ক্লিয়ার, তাই না, যে ওয়ার্ডপ্রেসের দুইটা জিনিসের সমন্বয়ে চলে, একটা হলো ফাইল আর একটা হলো ডাটাবেস। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে স্টেপ 1-এ, সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসে যেখানে আমরা ইনস্টল করছি তার ওয়ার্ডপ্রেসের সব ফোল্ডারগুলোকে, সব ফাইলগুলোকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে আমরা যে এক্সট্রা করি ওইখানে যে ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি হচ্ছে ইনক্লুড, ডাব্লুপি হচ্ছে কন্টেন্ট, এই যে ফোল্ডারগুলো প্লাস হচ্ছে কিছু ফাইল থাকে না, ওভারঅল গোটা জিনিসটাকে আপনাকে কি করতে হবে, ব্যাকআপ নিয়ে নিতে হবে। ব্যাকআপ নেওয়ার পরে ডাউনলোড দিয়ে দিতে হবে। সেই সাথে আপনি ওই যে ডাব্লুপি কনফিগ ডট পিএসপি ফাইলে গিয়ে ডাটাবেস নামটা দেখে ওই ডাটাবেসটাকে ডাউনলোড করে নিতে হবে। দেন আমাদেরকে সেকেন্ড স্টেপে যেটা করতে হবে, এই যে ডাটাবেসটা আমরা ডাউনলোড করলাম, এই ডাটাবেসে আমাদের আগের যে লিঙ্কটা, এখন আমাদের দেখেন
একটা ওয়েবসাইট যদি আমরা মাইগ্রেট করি, তাহলে কি পুরাতন ওয়েবসাইট মানে পুরাতন যে ওয়েবসাইটের লিঙ্ক মানে লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিঙ্ক চেঞ্জ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে লিঙ্ক চেঞ্জ হয় না। তো দেখা যাচ্ছে যে আপনি শুধু সার্ভার মাইগ্রেশন করতে যাচ্ছেন, যে আপনার যেমন আমরা LFW একাডেমির ওয়েবসাইট আমাদের একটা সার্ভারে আছে, এখন আমি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে চেঞ্জ করতে যাচ্ছি, আমার ডোমেইন নেমটা কিন্তু সেম থাকতেছে, তাই না? ডোমেইন নেমটা চেঞ্জ হচ্ছে না। এই ধরনের একটা মাইগ্রেশন হয় বা ট্রান্সফার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি লোকাল হোস্টে করছেন বা আপনি আপনার ডোমেনের আন্ডারে ওই কাজটা করছেন, এখন আপনি চাচ্ছেন ওই কাজটা আপনার ক্লায়েন্টের ডোমেন বা হোস্টিংয়ে সরাসরি দিয়ে দিতে। তো এইরকম ব্যাপারগুলো আমাদের মোস্ট অফ দ্য টাইম লাগে। তো এই ব্যাপারটাতে আমাদেরকে যেটা করতে হবে যে পুরাতন যে লিঙ্কটা ছিল, যে ইউআরএলটা, ওইটা রিফ্রেশ করে আমাদেরকে নতুন যে ইউআরএলটা হচ্ছে ওই ওয়েবসাইটটার জন্য, ওই ওয়ার্ডপ্রেসটার জন্য, ওইটাকে রিফ্রেশ করে দিতে হবে। একটু পরে আমরা একবারে সব প্র্যাকটিক্যাল দেখতেছি এটা। তারপরে স্টেপ 3-তে যেটা হচ্ছে যে আপনার এই যে ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম সেগুলাকে তো অবশ্যই নতুন সার্ভার যেটা ওইখানে আপলোড করতে হবে। তারপরে যেটা করতে হবে যে এক্সট্রাক্ট করতে হবে, আমরা যে ফাইলটাকে আপলোড করলাম এক্সট্রাক্ট করার পরে আমরা যে ডাটাবেসটা ছিল ওই ডাটাবেসটা আমাদেরকে ইনপুট করতে হবে নতুন ডাটাবেসের আন্ডারে বা নতুন সার্ভারে, হ্যাঁ, নতুন সার্ভারে PHPMyAdmin-এর আন্ডারে। তারপরে যেটা করতে হবে যে আমাদেরকে এখন দেখেন এই দুইটা ডাটাবেস কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটা ছিল পুরাতন ডাটাবেস, যেমন লোকাল হোস্টের আমার একটা ডাটাবেস ছিল, হ্যাঁ, মানে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড ছিল, আর নতুন সার্ভারে দেওয়ার পরে সেম ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু থাকতেছে না। ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু ডাটাবেজ নেমটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে, এই যে নতুন যে ডাটাবেজের ডাটাবেজ ইউজার, তারপরে ডাটাবেজ নেম, তারপরে পাসওয়ার্ড, এগুলাকে ঠিক করে দিতে হবে, মানে এটা এডিট করে নতুনটাকে মানে অ্যাড করে দিতে হবে। দেন হচ্ছে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইট একবারে ওকে। ফাইনালি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ওপেন করতে হবে, লগ ইন করতে হবে, গিয়ে মাস্ট বি যেটা করতে হবে সেটা সেটিংয়ের আন্ডারে পারমালিঙ্কটাতে একবার সেভ করে আসতে হবে। কারণ আমরা যখন যে মানে নতুন সার্ভার লিঙ্ক চেঞ্জ অনেক কিছুই তো করলাম, তাই না? তো এই যে লিঙ্কগুলো অনেক সময় কাজ করবে না, 404 এরর আসবে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে চাইলে। তো এর জন্য আমাদেরকে পারমালিঙ্কটা একবার সেভ করে দিলেই পুরো ব্যাপারটাই সে পারফেক্টলি তার ডাটাবেজে সবগুলো সেট হয়ে যায়। তো এই ব্যাপারটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। সেটা শুধু লোকাল হোস্টে না, সার্ভারে আপনি কিভাবে করবেন, ওভারঅল ব্যাপারটা একবারে প্র্যাকটিক্যাল নলেজ কিভাবে আমরা মানে প্র্যাকটিক্যালি কিভাবে কাজটা করে এই ব্যাপারটা এখন দেখবো। চলেন তাহলে শুরু করা যাক। তো আমি আপনাদের জন্য যেটা করছি সেটা হচ্ছে যে এই যে লোকালি একটা মানে ওয়েবসাইট, এটা একটা ডেমো ওয়েবসাইট, তো এটা হচ্ছে লোকালি করে রাখছি, আর এটা হলো আমাদের একটা সার্ভারে আছে, লাইভ সার্ভারে। তো লোকাল হোস্টে কিভাবে করব, লাইভ সার্ভারে কিভাবে করব, গোটা ব্যাপারটা আমরা দেখব। ফর এক্সাম্পল জিনিসটা হলো এরকম যে আপনি আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনার ডোমেনের আন্ডারে করছেন, আপনি যে পোর্টফোলিও ডোমেনগুলো করছেন না ওই ডোমেনের আন্ডারে বা হচ্ছে সাব ডোমেন করে করছেন বা সাব ডিরেক্টরির আন্ডারে আপনি আপনার ক্লায়েন্টের পুরো ওয়েবসাইটটা করছেন ওইখানে। তো এখন কাজ যেটা হচ্ছে যে আপনি তো করছেন আপনার সার্ভারে, তো এইটা তো ট্রান্সফার করে দিতে হবে, মাইগ্রেট করে দিতে হবে আপনার ক্লায়েন্টের সার্ভারে। সো এই কাজটা আপনি কিভাবে করবেন ওই জিনিসটাই আমরা আজকের এই ক্লাসে ওভারঅল 100% দেখতে যাচ্ছি। ব্যাপারটা ক্লিয়ার তো, তাই না? তো প্রথমে আমরা দেখি যে আপনি লোকাল হোস্টিং করছেন সেটাকে কিভাবে মাইগ্রেট করে আপনি আপনার ক্লায়েন্টের হোস্টিংয়ে নিয়ে যাবেন এই ব্যাপারটা। ধরেন যে এই যে হোস্টিংটা, হ্যাঁ, এই ডোমেনটা developer.jillu.xyz, এই ডোমেনটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ডোমেন বা আমার ক্লায়েন্টের ডোমেন। আমরা যেটা চাচ্ছি এই ওয়েবসাইটটাকে, লোকাল হোস্টের ওয়েবসাইটটাকে এখন এই ডোমেনের আন্ডারে নিয়ে আসতে চাচ্ছি। তো আমার প্রথমে কি লাগবে, আমার হচ্ছে লোকাল হোস্টে তো আমি এই ফাইলগুলোর অ্যাক্সেস করতে পারতেছি কারণ এই ফাইলগুলো আমার কাছেই আছে। তো আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে ডোমেনের যে হোস্টিংয়ের সাথে কানেক্ট আছে ওই হোস্টিংয়ের লগ ইনটা কিন্তু আপনাকে লাগবে। তো সেটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই নিয়ে নেবেন, হ্যাঁ। দেন আমরা এই জিনিসটা মানে ইনফরমেশনগুলো পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাই স্টেপগুলোতে। ওকে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ব্যাকআপ করতে হবে স্টেপ 1-এ। তারপরে হচ্ছে ডাটাবেসটা ফাইন্ড করতে হবে এবং ডাটাবেসটা এক্সট্রাক্ট করতে হবে। তো চলেন স্টেপ 1টা করা যাক। তো আমরা এই যে ওয়েবসাইটটা, এটার নাম কি, এই ফোল্ডারটার এটা সাব ডিরেক্টরির ভিতরে আছে লোকাল হোস্টের আন্ডারে LFWF। তো আমরা যেটা করব যে যেহেতু লোকাল হোস্ট সেহেতু আমরা এইখানে গেলাম,
আমরা হচ্ছে এই যে আমি এইচটি ডক্সের ভিতরে যাই, এই যে দেখেন LFWF, এই যে আমার হলো এগুলা হলো ওয়ার্ডপ্রেসের ফাইল, এই ফাইলগুলো দিয়ে এইখানে এই ওয়েবসাইটে চলতেছে। ওকে, সো আমি যেটা করব এখন যে এই ফাইলটাকে ওভারঅল ফাইলটাকে আমরা এখন এই যে জিপ করে দেব। হ্যাঁ, এই যে জিপ হয়ে যাবে, এই জিপটায় আমরা কি করব, আমরা যেই সার্ভারটা ক্লায়েন্টের, এই যে সার্ভারটা মানে এই যে হোস্টিংয়ে আমরা আপলোড করে দেব এই সব ফাইলগুলো। এরকম না যে আপনি ডাব্লিউপি কন্টেন্ট ফাইলগুলো নিছেন বা এটা সেটা নিছেন, যখন ফাইল সাইজ বড় হয়ে যাবে, যখন আপনার এই ফাইলটা একবারে 2 GB 3 GB আর আপনার যে হোস্টিংটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিছে সেই হোস্টিংটার আপলোড সাইজ মাত্র 1 GB, মাত্র 500 MB 200 MB, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই ফাইলগুলোকে ভাঙ্গে শর্ট করে একটা করে জিপ করে আপলোড করতে পারেন। দেন পারফেক্ট ফোল্ডার অনুসারে পারফেক্ট জায়গা মতো আপনাকে এইভাবে বসাই দিতে হবে, এটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু ট্রিকি পার্ট, এখানে একটু মিস্টেক হতে পারে, এটা যারা একটু অ্যাডভান্স লেভেলে সেই জিনিসটা করতে পারেন। তো এই যে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট আর এই যে ডাব্লিউপি কনফিগ ফাইলটা বাদে এই সব ফাইলগুলো ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ওইভাবেই থাকে। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন ডাব্লিউপি কন্টেন্টটাকে শুধু ব্যাকআপ নিয়ে আর এই ফাইলগুলোকে লেটেস্ট ওয়ার্ডপ্রেসটা থেকে ডাউনলোড করে ওইখানে রাখতে পারেন। সো এইটাও কিন্তু করতে পারে না, কারণ আমরা এই যে একটা ইমেজ আপলোড করলাম, একটা মানে যত ফাইল টাইল, যত প্লাগইন, যত থিম সব কিন্তু এই যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরেই থাকে, বুঝতে পারছেন? সো এই ব্যাপারটাকে একটু ইগনোর করে যান যারা বিগিনার আছেন বা যাদের একটু কনফিউশন হচ্ছে, এটা দরকারি নেই। আপনারা যেটা করবেন একবারে সহজ ভাষায় সিম্পলে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আসে এই ফোল্ডারটাকে বের করবেন, মানে যেখানে আপনার এই যে ফোল্ডারের আন্ডারে ওয়ার্ডপ্রেসটা চলতেছে, হ্যাঁ, সেটা খুঁজে বের করবেন, খুঁজে টোটালটাকেই ধরবেন, ধরে হচ্ছে জিপ করে নেবেন। এটাই হলো আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ। এখন আমাদেরকে যেটা করতে হবে এই ফাইলটাকে আমাদের ওই হোস্টিংয়ে আপলোড করতে হবে। সেই সাথে স্টেপ 1-এ আরেকটা জিনিস বলা হয়েছে যে ফাইন্ড ডাটাবেস নেম অ্যান্ড এক্সপোর্ট দ্য ডাটাবেস। তো ফাইন্ড ডাটাবেস নেম, আমরা কীভাবে ডাটাবেসের নেমটা ফাইন্ড করব? তো ডাটাবেসের ইনফরমেশনগুলো wp-config.php এই ফাইলের ভিতরে মানে সবগুলো স্টোর করা থাকে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা এডিট করে আমরা একটু দেখার চেষ্টা করব যে এইখানে আসলে এটা ডাটাবেসটার নাম কি, এই যে LFWF একাডেমি এই ডাটাবেসটার নাম। ওকে, তো আমরা এখন যেটা করব যে ডাটাবেসটাকে এক্সপোর্ট করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে যে phpMyAdmin। ওকে, তো আপনি সি প্যানেলের ভিতরে phpMyAdmin সার্চ করলেই পেয়ে যাবেন। তো আপনাকে ওইখানে গিয়ে phpMyAdmin এর ভিতরে যেতে হবে। তো লোকাল হোস্ট এই যে phpMyAdmin, এইখানে আমরা গেলাম। এই যে দেখেন এই যে এই ডাটাবেসটাই আমাদেরকে এখন এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করব কিভাবে? খুবই সিম্পল, আমি হচ্ছে এখানে ডাইরেক্ট ক্লিক করলাম, ক্লিক করে এই যে এক্সট্রাকে ক্লিক করব। ওকে, এই যে দেখেন SQL অবশ্যই রাখবেন, মানে এটা আমরা যেহেতু মানে এডিট করব এই ফাইলটাকে সেহেতু SQL রাখবেন, সহজ হবে আর কি। তো আমরা গো দিলাম, গো দিলেই এই ফাইলটা আমাদেরকে এইভাবে ডাউনলোড হওয়া শুরু হবে। তো ডাউনলোড হয়ে গেল, তার মানে কি আমরা এখন স্টেপ 1টাকে কমপ্লিট করে ফেললাম। নাও স্টেপ 2 কি হচ্ছে যে ওপেন দ্য ডাটাবেস অ্যান্ড রিফ্রেশ ওল্ড ডাটাবেস টু নিউ ডাটা, মানে ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল। ওকে, তো ওল্ড ইউআরএল হচ্ছে এটা আমার, আর নিউ ইউআরএল হচ্ছে এইটা। এইখানে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে কি এটা ছিল আগের ইউআরএল, এটা হলো নতুন ইউআরএল। তো আমি কি বলতেছি যে আমাকে রিফ্রেশ করে ফেলতে হবে, পুরাতন ইউআরএলটা বাদ দিয়ে নতুন ইউআরএলটা ওই জায়গায় বসাই দিতে হবে। তো এটা কিভাবে করব? এই যে ডাটাবেসটা আমি এটাকে অবশ্যই যেটা করব সেটা হচ্ছে যে এই ডাটাবেসটা আমি কোথায় আছে, এই যে আমি কাট করে আমি যেটা করব সেটা হচ্ছে যে এইখানে ওরে বাপরে, আচ্ছা এই যে এইখানে রাখবো। হ্যাঁ, পারলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা কপি করে রাখতে পারেন। এই যে ডাটাবেসটা এটা হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এডিট করব। হ্যাঁ, এডিট করব। আর আপনারা যেটা করবেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, এটা দিয়ে খুব সহজে করা যায়, মানে ভালো লাগে আমাকে আর কি। তো যেটা হচ্ছে যে আমরা Ctrl+F দিব, Ctrl+F দেওয়ার পরে হ্যাঁ এই যে দেখবেন এই যে এইখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ফাইন্ডে না রিফ্রেশে যাব, রিফ্রেশে গিয়ে এই যে আমরা পুরাতন ইউআরএলটাকে কপি করে এখানে বসাবো, আর নতুন যে ইউআরএলটা হচ্ছে যে এটা হলো ক্লায়েন্টের ডোমেন। তো আমাকে যেটা করতে হবে এটা কপি করে এখানে বসাবো। তো এইখানে দেখেন যে আমরা যেটা করতে পারি এই যে এগুলা বাদ দিতে পারি।
এটা টোটালি বাদ দিতে পারি, আর এটাকে টোটালি বাদ দিতে পারি। আর এই যে এটা বাদ, এটা বাদ। এখন যেটা করব যে আমি এই যে দেখবেন কতগুলো হবে, আমি হচ্ছে রিফ্রেশ অল করে দিব। এই যে দেখছেন আপনার 14,055টা লিঙ্ক সে ধরে চেঞ্জ করলো। তো এইটা যদি আপনি না করেন তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়, আপনার ইমেজ পায় না, মানে এক পেজে পায় আরেক পেজে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, কারণ এইখানে 155টা লিঙ্ক আছে। চিন্তা করছেন? তো এই লিঙ্কগুলো ধরে ধরে একটা 1 by 1 চেঞ্জ করাও, আপনি যদি এটা না করেন, রিফ্রেশটা না করেন, এইভাবে এডিট করে, বিশাল প্রবলেম হয়ে যায় পরবর্তীতে। ওকে, তো আমরা এই কাজটা করে ফেলছি। এখন আমরা যেটা করব, Ctrl+S দিয়ে সেভ করব, বা আপনি চাইলে এখান থেকে এই যে সেভ করে দিতে পারেন। তো আমাদের কিন্তু স্টেপ 2টাও এখন কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাইলটাকে আপলোড করতে হবে, এবং ওই যে সার্ভারে, ক্লায়েন্টের সার্ভারে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এই ব্যাপারটা করি, চলেন। তো এইখানে আপনাকে তো অবশ্যই ক্লায়েন্ট লগ ইন দিয়ে দিবে। তো আপনি যেটা করবেন, এইখানে cPanel-এ লগ ইন করবেন। cPanel-এ আমি লগ ইন করতেছি। লগ ইন করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফাইলটা আমি যেটাকে জিপ করলাম, হ্যাঁ, এই যে এখানে জিপ করলাম, তো এইটাকে আমাকে আপলোড করে দিতে হবে। তো চলেন এটাকে কিভাবে আপলোড করব, আমি এখানে ফাইল ম্যানেজার খুঁজে বের করব, বা হচ্ছে এখানে সিম্পলি ফাইল লিখে সার্চ করব, এইখানে যাব। হ্যাঁ, তো এইখানে গিয়ে আমি সরাসরি রুটের মানে এই যে public.a_html এখানে চলে যাব। তো এইখানে আমাকে আপলোড করতে হবে। তো আমি এই সময় বাঁচানোর জন্য এটা আপলোড করে রাখছি, অনেক বড় ফাইল আপলোড করতে অনেক সময় লাগতো, তো আমি আপলোড করে রাখছি। তো আমাকে এইখানে আপলোড করে দিতে হবে রুটের ভিতরে। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি সাব ডিরেক্টরিতে বা সাব হচ্ছে ডোমেনের আন্ডারে করেন, তাহলে এই যে public.html এটার লোকেশনটা ভিন্ন হতে পারে। আপনি যদি সাবডোমেন হয় তাহলে এই যে কোন প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে আপনাকে আপলোড করতে হবে। তো আমি এখন চাচ্ছি যে একবারে সরাসরি রুটে, মানে ম্যান ডোমেনেই আমি এটা করতে যাচ্ছি। তো আমরা তো জানি যে ম্যান ডোমেনের রুট কোনটা, রুট হচ্ছে এই যে এখানে ক্লিক করার পরে যা আসে এটাই। ওকে, তো আমাকে এখানে কি করতে হবে, আর বাকি সবগুলো আপনারা ডিলিট করে দিবেন। আর এই যে ব্যাপারগুলো, এই জিনিসটা আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা পাচ্ছি এই ডোমেনের আন্ডারে। তো আমরা যেটা করি, এইটাকে +9 এইখানে রাখে দেই। আর এখন আমার ফ্রেশ, আর এই ফোল্ডারগুলো আমার আসলে মানে এর আগের ওয়ার্ডপ্রেস সেটআপগুলো, সো আমি ওই জন্য এগুলোকে ডিলিট করতেছি না। তো আপনারা মানে যদি ফ্রেশ করে নিলেন আর কি, যেন index.html index.php এই টাইপের কোনো ফাইল না থাকে, যদি আপনি রুটে কাজ করতে চান। তো আমি এটাকে যদি রিলোড দিই তাহলে দেখবেন যে একটা সমস্যা দেখাবে, বা এই টাইপের কিছু একটা দেখাবে, কারণ আমার তো এখানে কোনো index ফাইল নাই, ওই জন্য সে হোম পেজটা পাচ্ছে না, ওই জন্য এরকম ডিরেক্টরিটা ডাইরেক্ট দেখাচ্ছে। তো এখন স্টেপ, আমরা যদি স্টেপ 3তে আবার দেখি, আমরা ফাইলটাকে আপলোড করতে হবে। হ্যাঁ, আমরা তো আপলোড করলাম। আপলোড করার আরেকটু মানে বলে দিই, আমি তো আপলোড করে রাখছি। তো আপনারা আপলোড করবেন যেভাবে, এই যে আপলোডে ক্লিক করবেন, আর এই যে ফাইলটা, এই ফাইলটাকে এখানে ধরে এখানে ছেড়ে দিবেন, তাহলে তো আপলোড হয়ে গেল। হ্যাঁ, মানে আপলোড হওয়া শুরু হবে। তো এই জিনিসটা আমরা করে রাখছি এই যে এখানে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এই ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা যদি এখানে ডাটাবেস লিখি, এই যে আপনারা যেটা করবেন, এখানে ভেজালে না গিয়ে এই যে ডাটাবেস উইজার্ডে ক্লিক করলে এখানে আমরা ডাইরেক্টলি ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা যদি এখানে যে ডাটাবেস এরকম দিই, যে ডেভেলপার যে লুট, এখানে এইভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করি। তো আমি এখানে দিলাম, নাম দিলাম, ইচ্ছা মতো নাম দিতে পারেন। আপনার ওই পুরাতন ডাটাবেসের নামের সাথে এটা ডাটাবেসের নাম সেম হইতে হবে, এটারও কোনো মানে কোনো দরকার নাই সেম হওয়ার। আমরা এটা এডিট করে দেবো। আর এটা সেমও করতেও পারবেন না, কারণ এই ডাটাবেসের নামের আগে একটা হচ্ছে ওই যে ইউজার নেমটা পেয়ে যায়, মানে আমার cPanel-এর ইউজার নেমটা এখানে পেয়ে যায়। সো আপনি এটা ইউনিক করতেও মানে সিমিলার করতেও পারবেন না, সো ওটা দরকারও নাই আমাদের। তো আমি এখানে দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড হচ্ছে এখানে একটা জেনারেটেড পাসওয়ার্ড দিই, আর যেটা কিনা আমি এখানে আপাতত সেভ করে রাখতেছি। তো আমি হচ্ছে ইউজারটাও ক্রিয়েট হয়ে গেল। এইখানে আমাকে যেটা করতে হবে, সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিতে হবে এই ইউজারকে। হ্যাঁ, আমি হচ্ছে ম্যাক চেঞ্জেসে ক্লিক করলাম, আমার কিন্তু ডাটাবেসের কাজগুলো শেষ। আমি কিন্তু স্টেপ 3টাও কিন্তু কমপ্লিট করে ফেললাম। নাও স্টেপ 4। স্টেপ 4-এ কি বলছে যে এক্সট্রাক্ট দ্য ফাইল অ্যান্ড ইম্পোর্ট ওল্ড ডাটাবেস টু নিউ ডাটাবেস। হ্যাঁ, আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই ডাটাবেসে আমাকে যে পুরাতন যে ডাটাবেসটা আমরা ডাউনলোড করছিলাম, ওই ডাটাবেসটাকে ইনপুট করে দিতে হবে। এই কাজটা আমাদেরকে এখন করতে হবে। তো চলেন তাহলে প্রথমে যেটা আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট করতে হবে আমি যে ফাইলগুলোকে আপলোড করলাম। তো এইখানে আমি এই ফাইলটাকে আপলোড করলাম, তো এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, তো আমি এক্সট্রাক্ট দিয়ে দিলাম। খুবই সিম্পল ব্যাপারটা, এবং আমি স্টেপ বাই স্টেপ করে রাখছি। আপনারা যদি এই স্টেপগুলো কমপ্লিট করে এই কাজটা করতে পারেন,
একবারে মানে কোনো কোয়েশ্চেন থাকবে না ব্যাপারটাতে। ওকে, সো আমরা যেটা করলাম, এই যে ডাটাবেস এই যে যেটা ছিল সেটাকে হচ্ছে এক্সট্রা করে ফেললাম। ওকে, তো এই যে দেখেন এক্সট্রা করে ফেললাম। আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অনেকাংশে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সিপ্যানেল বা হোস্টিং কেনার সময় আমরা দেখা যাচ্ছে যে খুব লিমিটেড সংখ্যক মানে স্পেস কিনে ফেলি, ধরেন 1 GB 500 MB এই টাইপের স্পেস কিনে ফেলি। তো এই টাইপের স্পেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু এইভাবে মাইগ্রেশনে খুবই প্রবলেম হতে পারে, কারণ আপনার ধরেন যে একটা ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক জায়গা নিয়ে নেই। তো এরকম আর এই যে একটা জিপ ফাইল, তারপরে আপনি ওই ফাইলটাকে আবার এক্সট্রা করতেছেন, তো দেখা যাচ্ছে যে জায়গা এটা যদি 200 MB হইতো, আবার এক্সট্রা করার ফাইলটাতে আপনার টোটালি সাইজ হয়ে গেল মানে এক্সট্রা ফাইলটার সাইজ হলো 300, মানে টোটাল 500 MB সাইজ হয়ে গেল। তার মানে আপনার জায়গা কিন্তু মানে ওভার হয়ে গেল, তখন কিন্তু এক্সট্রা করাতে অনেক ঝামেলা করে। বা হচ্ছে আপনার যখন আপনি ব্যাকআপ নেবেন ওয়েবসাইটটা, তখন যদি আপনার সাইজ মানে সিপ্যানেলের যদি স্পেস না ফাঁকা থাকে, তখন কিন্তু জিপ ফাইলটা জেনারেট হবে না। ওকে, ব্যাকআপ নেওয়ার সময় তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, যেন আপনার হোস্টিংয়ে বা ক্লায়েন্টের হোস্টিংয়ে পর্যাপ্ত জায়গা থাকে এই ফাইলটাকে ব্যাকআপ নেওয়ার জন্য বা এই ফাইলটাকে এক্সট্রা করার জন্য। ওকে, সো আমাদের জায়গা আছে, সো এটা আসলে আমাদের এই মুহূর্তে প্রবলেম ক্রিয়েট করতেছে না, ইটস ফাইন আর কি। ওকে, দেন হচ্ছে আমরা স্টেপে চলে যাই। আমাদেরকে যেটা করতে হবে, এখন ডাটাবেসটা ইনপুট করতে হবে, আমরা এখন স্টেপ 4-এ আছি। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে এই যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করলাম, এই ডাটাবেসটাকে খুঁজে বের করব। এই ডাটাবেসের আন্ডারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডাটাবেসের আন্ডারে আমরা এক্সট্রা করে দেব যে ডাটাবেসটা আমরা এখান থেকে মানে ইনপুট করে দেবো, যে ডাটাবেসটা আমরা এখান থেকে এক্সট্রা করছিলাম। ওকে, তো আমরা এই ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সুন্দর করে বাটন দেখতেছেন ইম্পোর্ট। ওকে, সো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে ব্রাউজ যে আছে, এখান থেকে আমরা দেখাই দিব যে আমাদের ডাটাবেসটাকে দেখাই দিব। আমরা এই ডাটাবেসটাকে আমরা কিন্তু এডিট করছিলাম আর ফাইলটাকে রিফ্রেশ করছিলাম, তো এই ডাটাবেসটা আমি দেখাই দিলাম। এখন হচ্ছে এটাকে আমি এই যে আপলোড করে মানে গো বাটনে ক্লিক করার পরে এটা আমার হচ্ছে মানে ইনপুট হওয়া শুরু হয়ে গেল। তো এটা ইনপুট হোক, এর মধ্যে আমরা যেটা করি যে মোটামুটি ইনপুট হয়ে গেলেই তো এটা 4 মানে স্টেপ 4 শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, স্টেপ 5টা কিন্তু কমপ্লিট করতে হবে। স্টেপ 5-এ আমাদের কি আছে, আমরা এই যে config.php ফাইলটাকে এডিট করতে হবে। হ্যাঁ, এডিট করে আমাদের নতুন ডাটাবেজের ইনফরমেশনগুলো ওইখানে বসাই দিতে হবে। তো চলেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইল ম্যানেজারে যায়, আর এই কাজটা হতেই থাক, আমরা এই কাজটা করি। এটা যদি আমরা একটা রিলোড দেই, দেখবেন যে আপনি এখানে একটা ফাইল পাবেন wp config.php। এই ফাইলটাতেই ডাটাবেজের ইনফরমেশনটা থাকে, তাই না? আর যেহেতু ডাটাবেজের নেমটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ডাটাবেজ নেম কি ছিল, LFWF একাডেমি, আর এখানে ডাটাবেজের নাম হচ্ছে এরকম। তো এই নতুন ডাটাবেজের ইনফরমেশনটা আমাদের তো বসাই দিতে হবে ভালো মতো, তাই না? তো আমি এখানে এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে, যে ডাটাবেজ নেমের জায়গায় আমাকে যেটা দিতে হবে, এই যে ডাটাবেসটা আমরা বানাইছি ওই ডাটাবেজের নেমটা অবশ্যই মেক শিওর হয়ে নেবেন যে এটা হলো ইউজার আর এটা হলো ডাটাবেজ নেম। ওকে, সো আমি হচ্ছে এই যে আমিও কিন্তু ভুল করছি, তো আমি এই যে ডাটাবেস নেমটাকে ডাটাবেস নেমের জায়গায় বসাই দিব। ওকে, এই যে দেখেন ডাটাবেস নেমের জায়গায় বসাই দিলাম। আর ডাটাবেসের ইউজারটাকে, এই যে ইউজারটাকে নিলাম, ইউজারটাকে আমি ডাটাবেসের ইউজারে বসাই দিচ্ছি। এই যে ইউজার ছিল রুট, আর পাসওয়ার্ড এই যে এখানে রেখে দিয়েছিলাম, পাসওয়ার্ডটাকে আমরা এখানে দিয়ে দিই। আর লোকাল হোস্ট তো স্বাভাবিক মোস্ট অফ দ্য মানে 90% হোস্টিংই হোস্টটা লোকাল হোস্টই থাকে, কিছু কিছু আলাদা থাকে, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করে বা দেখে নেবেন। বা একটা কাজ করতে পারেন, ওই সফটওয়্যার আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন সিম্পলি, যাওয়ার পরে ওইখানে দেখে নিলেন যে এইখানকার হোস্টটা কি। ওকে, তো এখান থেকে আপনি পেয়ে যাবেন। বা হচ্ছে এই যে এরকম আপনি কিন্তু এখানে হোস্ট ইনফরমেশনগুলো খুঁজে পেতে পারেন এই সাইট বারে। তো আমরা এই কাজটা করে ফেললাম। ওকে, সো খুবই সিম্পল ছিল। ইউজার ডাটাবেস নেমটা, ডাটাবেসের ইউজারটা এবং পাসওয়ার্ডটা আমরা এই তিনটা জিনিস এখানে বসাই দিলাম, আমরা সেভ দিয়ে দিলাম। তার মানে কি আমরা যেটা করলাম, স্টেপ 5টা কমপ্লিট করে ফেললাম। আমরা একটু এক নজর দেখে আসি স্টেপ 4-এর ঘটনাটা ঘটলো কি, মানে এখানে ডাটাবেসটা কি আসলে ইনপুট হলো কিনা। ডাটাবেস ইনপুট সাকসেসফুলি হয়ে গেছে। তো এইখানে আমি আপনাদেরকে কিছু জিনিস বলতে চাই।
চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন যে মাঝে মধ্যে এখানে ইরোর আসবে বা এটা সেটা অনেক ইরোর দেখাবে। তো আপনাকে যেটা করতে হবে, ইরোরটাতে ঘাবড়ে যাওয়ার দরকার নাই, ইরোরটা দিয়ে সার্চ করবেন, সার্চ করে ওটার সলিউশনটা খোঁজার চেষ্টা করবেন। আরেকটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিতে চাই, যে এরকম যখন আপনি ইনপুট করতে যাবেন, দেখবেন যে প্রথমবারে ইরোর যদি আসে আবার ট্রাই করবেন, দেখবেন যে 2-3 বার মানে ডিলিট করে দিয়ে যা হয়েছিল ইনপুট ওটাকে মানে রিমুভ করে দিয়ে আবার ট্রাই করবেন, দেখবেন যে সেকেন্ড টাইম তৃতীয় টাইম হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো মাঝে মধ্যে এরকম প্রবলেম আসে, সো এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা এই কাজটা করে ফেললাম সিম্পলি। তো এখন আমরা চলে যাই আমাদের সেকেন্ড যে নেক্সট স্টেপটা কি। ওকে, নেক্সট স্টেপটা কিচ্ছু নাই, আমাদের ওয়েবসাইটটাতে ব্রাউজ করতে হবে এখন রাইট নাও। হ্যাঁ, ব্রাউজ করে লগ ইন করতে হবে, লগ ইন করে পারমালিংকটা আমাদেরকে সেভ করতে হবে। আমাদের ওয়েবসাইট কিন্তু মাইগ্রেশন অলমোস্ট ডান। ওকে, সো আমরা এখন চলেন প্র্যাকটিক্যালটা দেখি। এই যে ডোমেনটা আমরা কিন্তু মানে খুবই এক্সাইটেড, তাই না, যে এতক্ষণ ধরে যা করলাম এটার রেজাল্ট এখন দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমরা যেটা করবো, এই যে ডোমেনটা হচ্ছে এই যে ইন্টার দেবো। ওকে, সো আমাদের যেহেতু প্রিভিয়াস একটা ওয়েবসাইট ছিল এই ডোমেনের আন্ডারে, সো এই যে দেখেন এরকম উল্টাপাল্টা আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা প্রাইভেট ব্রাউজার নিব, হ্যাঁ, একটা প্রাইভেট উইন্ডো নিয়ে আমরা হচ্ছে এই যে আমাদের যে ডোমেনটা, ওই ডোমেনটাতে যাওয়ার চেষ্টা করব। ওকে, যেন আমাদের এই যে ব্রাউজারে যে ব্রাউজারে যে কুকি নিয়ে যেটা কোনো প্রবলেম না হয়। ওকে, আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যদি উল্টাপাল্টা আসে বা পুরাতন ওয়েবসাইটে যদি আসে, তাহলে আপনারা যেটা করতে পারেন যে কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করতে পারেন, এটা কিন্তু একটা হার্ড রিফ্রেশ হয়। বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে ওয়াও পুরাতন ওয়েবসাইটে তো আছে, আপনি কি করলেন এটা সেটা, তখন আপনাকে যেটা করতে হবে যে কন্ট্রোল শিফট আর আপনি যদি দিয়ে দেন, বা ক্লায়েন্টকে যদি বলেন যে কন্ট্রোল শিফট আর দাও, তাহলে ঠিক হয়ে যাবে, তো অবশ্যই ঠিক হয়ে যাবে। ওকে, সো এই যে দেখেন আমাদের কিন্তু মোস্ট অফ দ্য থিং কিন্তু চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে নাও, একটাই কাজ হচ্ছে স্টেপ 6, আমাদেরকে লগ ইন করতে হবে, লগ ইন করে এটার পারমালিংকটা আমাদেরকে সেভ করতে হবে। ওকে, সো আমরা লগ ইন করবো কীভাবে। ওকে, WP অ্যাডমিন লগ ইন করার, আর এটার ইউজার নেমটা কী হবে, ইউজার নেমটা হবে আগের ওয়েবসাইটের যে ইউজার নেমটা ছিল সেটাই। ওকে, সো আগের ওয়েবসাইটে আমি দিয়েছিলাম অ্যাডমিন, আর এরকম দিয়েছিলাম আর কি। ওকে, সো আমি লগ ইন করে প্রথম কাজটা হচ্ছে আমাকে পারমানেন্ট সেভ করতে হবে, আর এটাই হলো স্টেপ 6। তখন আপনার ফাইনালি আপনার ওয়েবসাইটের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন পারমালিংকে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পারমালিংকটা সেভ করব একবার। ওকে, সো এগুলো না দিয়ে আমরা হচ্ছে এই যে দিব পোস্ট নেম দেওয়ার পরে আমরা হচ্ছে সেভ চেঞ্জেস, তো আমরা দিলাম, এই যে আমাদের সেভ হয়ে গেল। আর পারমালিংকটা সেভ করা খুবই জরুরি। ওকে, তো এখন আমরা যেটা করব যে আমাদের ওয়েবসাইটে আবার ভিজিট করব। এখন আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে যান, তো দেখবেন যে আপনার যে ওয়েবসাইটটার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মোটামুটি সব ঠিক আছে। এখন এক পেজ থেকে আরেক পেজে গেলে কোনো 404 ইরর বা এই টাইপের কোনো ব্যাপার দেখাবে না। তো মোস্ট অফ দ্য থিং আমাদের কিন্তু ঠিক আছে। ওকে, তো দেখছেন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমরা তো ওয়েবসাইট ট্রান্সফার করলাম, এই যে দেখেন এইখানে একটা প্রবলেম হয়েছে ছোট, এই যে স্লাইডারগুলো পাচ্ছে না। তো আমরা তো জানি এটা কি স্লাইডার, এটা হলো রেভুলেশন স্লাইডার। সো নাও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রেভুলেশন স্লাইডার বা থার্ড পার্টি প্লাগইনসগুলোতে একটু প্রবলেম যদি হয়, তো আমরা তো জানি আমাদের ওয়ে কি আছে। যেমন আমাদের এইখানে রেভুলেশন স্লাইডার ফাইন, রেভুলেশন স্লাইডার এইখানে কিন্তু আছেই। তাই আমরা যেটা করব যে রেভুলেশন স্লাইডারে যাব, হ্যাঁ, রেভুলেশন স্লাইডারে যাই, স্লাইডারটাকে ম্যানুয়ালি এক্সপোর্ট করে নেব। তো এই যে দেখেন আমি কি করব, স্লাইডারটাকে এইখান থেকে এই কোথায় গেল এই যে এক্সপোর্ট করে নিলাম। ইয়েস, এখানে দুটো স্লাইডার আছে, এই স্লাইডারটাকেও আমি হচ্ছে কি করলাম, এক্সপোর্ট করে নিলাম। ওকে, সো এখন আমরা কি করব, এই স্লাইডারগুলোকে ইনপুট করে দেব। আমরা যে নতুন ওয়েবসাইটটা আছে এইখানে যাওয়ার পরে এই যে পুরাতনগুলোকে ডিলিট করে দিয়ে নতুনগুলো ইনপুট করে দেব। এটা তো আপনারা জানেনই, রেভুলেশন স্লাইডারের আমরা তো ভিডিও দেখছি। আমরা যদি এটাকে হচ্ছে ডিলিট করে দিই, হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমরা যদি এটাকে হচ্ছে ইনপুট করি, ইনপুট ম্যানুয়ালি, আর আমরা এই যে এখানে আমাদের হয়েছে এই যে এইটা আমরা হচ্ছে ইনপুট করে দেব। তার মানে কি আমাদের স্লাইডারটা কিন্তু ঠিক হয়ে গেল। এবং এইখানে দেখবেন যে যেহেতু আইডি চেঞ্জ হয়ে গেল, মানে ডিলিট করলাম আবার ইনপুট করলাম নতুন একটা স্লাইডার, সো আমাকে পেজটা এডিট করে আমাকে জাস্ট হচ্ছে স্লাইডারটা দেখা দিতে হবে যে নতুন স্লাইডারটা আমি করলাম। সো এইভাবে করলে আমাদের যতই ভেজাল হোক না কেন বা যে ওয়েবসাইটই হোক না কেন, আমরা খুব সহজে ট্রান্সফার করে ফেলতে পারবো। এবং এইটা খুবই বেশি মানে হ্যান্ডি, মানে খুবই বেশি দরকারি ব্যাপারটা। কারণ
কারণ আপনার যখন কোনো প্লাগইন কাজ করবে না, যখন আপনার কোনো সাপোর্ট থাকবে না, মানে কোনো কিছু কাজ করতেছে না, তখন আপনাকে এইভাবে করতে হবে এবং এটাই কিন্তু মানে একমাত্র ওয়ে যেটা কিন্তু পারফেক্টভাবে করে। তো আরেকটা বিষয় আমি বলবো, যেমন উডমার্ক থিম, আরও কিছু কিছু থিমে আপনি যদি এইভাবে ইনপুট এক্সপোর্ট করেন না, তাহলে দেখবেন হেডার পাচ্ছে না, দেখবেন যে ফুটারগুলো পাচ্ছে না, দেখবেন যে থিম অপশনগুলো পাচ্ছে না, এই টাইপের অনেক ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলোকে আমরা কিভাবে সলভ করব? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা স্টেপ হবে, আপনাদের স্টেপ হইলো স্টেপ 5-এর পরে স্টেপ 6, স্টেপ 7 এরকম হবে। আর স্টেপ 6টা, হ্যাঁ, তখন কি হবে যে স্টেপ 6টা এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে স্টেপ 7, হ্যাঁ, আর স্টেপ 6টা এরকম হয়ে যাবে। আপনাকে দুটো প্লাগইনের হেল্প নিতে হবে। একটা হলো যে হচ্ছে কাস্টমাইজার ইনপুট এক্সপোর্ট। আমরা যদি এইভাবে সার্চ দেই কাস্টমাইজার ইম্পোর্ট এক্সপোর্ট, এই প্লাগইনটা দিয়ে আমরা যেটা করতে পারবো যে ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজারের যে অপশনগুলো ছিল, যত হেডার ফুটার এই ধরনের যত সেটিংস টাইপের জিনিস ছিল, সবগুলোকে আমরা মানে কাস্টমাইজারে গিয়ে এক্সপোর্ট করতে পারবো এবং পরে নতুন ওয়েবসাইটটাতে ইনপুট করে দেবো। মানে এই প্লাগইনটা আমরা হচ্ছে এই ওয়েবসাইটে এক্সপোর্ট মানে ইনপুট মানে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজারে গেলে ইনপুট এক্সপোর্ট অপশন পাবো, আমরা এক্সপোর্ট করে নেব এবং এই যে ওয়েবসাইটটা যেটা আমরা নতুন ডোমেনে করলাম, এইখানে ওই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট করে দেবো। দ্যাটস ইট, হয়ে গেল, ঠিক আছে না? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন আপনারা এই যে ফুটার উইজেটগুলো ভালোভাবে পাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আরেকটা সলিউশন আছে, সেমভাবে ওই ব্যাপারটা করতে হবে, আমাদেরকে একটা প্লাগইন হেল্প নিতে পারেন আমরা। সেটা হচ্ছে যে উইজেট ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যাঁ, এই যে আসছিল এই যে ইম্পোর্টার এক্সপোর্টার, এই প্লাগইনটা খুবই খুবই বেশি কাজের। তো এই প্লাগইনটা দিয়ে আপনারা সেমভাবে এই প্লাগইনটা আগের ওয়েবসাইটটাতেও ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে টুলসের ভিতরে উইজেটগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। আবার এই যে নতুন ওয়েবসাইটের ভিতরে আপনারা উইজেটগুলোকে ইনপুট করে দিলেন, দেওয়ার পরে দেন হচ্ছে স্টেপ 7-এ আপনারা যেটা করলেন সেটা হচ্ছে যে পারমালিঙ্কটা সেভ করে দিলেন। দেখবেন যে এভরিথিং সব কিছু পারফেক্টভাবে মানে কাজ করবে এবং কোনো সিঙ্গেল লিঙ্ক, কোনো পেজ আপনাকে গিয়ে এক্সট্রাভাবে কোনো কিছু করতে হচ্ছে না। এবং দেখবেন আরেকটা বিষয়, অনেকেই যেটা করে যে লিঙ্কটাকে রিফ্রেশ করে না। সেই ক্ষেত্রে মেন প্রবলেমগুলো কী হবে জানেন? ধরেন এইখানে, হ্যাঁ, এইখানে আমি একটা লিঙ্ক করছি, কাস্টম লিঙ্ক, একটা বাটন, এই যে বাই নাও বাটন আপনারা দেখলেন, এই বাই নাও এই বাটনটাতে আপনি লিঙ্ক দিছিলেন কেমন, যে এই মানে এই যে লোকাল হোস্টের একটা লিঙ্ক দিছিলেন, লোকাল হোস্ট / কন্ট্যাক্ট পেজ। এখন আপনি তো লিঙ্কটা রিফ্রেশ করেন নাই, এখন আপনি তো ওয়েবসাইটে ইনপুট করে দিচ্ছেন এখানে, খুবই ভালো জিনিস। তো এই যে বাটনের যে লিঙ্কটা, এটা তো চেঞ্জ হবে না, এটা তো সেমই থাকলো, লোকাল হোস্টেই থাকে গেল। যখন ক্লায়েন্ট ক্লিক করবে চলে যাবে লোকাল হোস্টে, আর লোকাল হোস্টে গেলে তো মানে ইরোর আসবে, 404 ধুমধাম একটা প্রবলেম দেখাবে। তো এই ব্যাপারগুলো খুবই খুবই বেশি বিরক্তকর এবং প্রতিটা পেজে গিয়ে আপনাকে তখন লিঙ্কগুলো চেঞ্জ করতে হয়। আপনার ক্লায়েন্ট বলবে কী করছো না করছো, এটা সেটা, মানে প্রচুর ঝামেলা কর। তো এই জন্য অবশ্যই এই স্টেপটা কেউ ইগনোর করবেন না। সেটা হচ্ছে এই যে স্টেপ 2টা, ডাটাবেসটাকে আপনার যে পুরাতন লিঙ্কটা রিফ্রেশ করে নতুন লিঙ্কটা দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে খুবই কাজের। দেখলেন না ওই যে 1455টা আপনারা লিঙ্ক রিফ্রেশ করলাম আমরা, এখন এতগুলো লিঙ্ক আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন, ইটস ইম্পসিবল। সো এই কাজটা খুবই খুবই বেশি হেল্পফুল আমাদের জন্য। সো আজকের এই ভিডিওটা ছিল, ওভারঅল কাজটা ছিল হচ্ছে ম্যানুয়ালি কীভাবে আপনার একটা ওয়েবসাইট মাইগ্রেট করবেন, একটা ওয়েবসাইট ট্রান্সফার করবেন, এই ব্যাপারটা নিয়ে। এখন এই কাজটাই যদি আপনি আপনার হোস্টিংয়ে করতেন, মানে হচ্ছে এই যে আমরা এই কাজটা, এটা তো লোকাল হোস্ট থেকে করলাম, এটাই যদি আপনি হোস্টিংয়ে করতেন তো আপনি কি করতেন? সেম প্রসেস, সব কিছুই সেম। এখন আমি যেটা করলাম, পট করে লোকাল হোস্টে চলে গেলাম, htdocs এ চলে গেলাম, যাওয়ার পরে এটাকে হচ্ছে এক্সপোর্ট করে নিলাম, এরকম করলাম। তারপর phpMyAdmin লোকাল হোস্ট, phpMyAdmin এর ভিতরে গেলাম, ডাটাবেসটাকে এক্সপোর্ট করে নিলাম। তো সেই ক্ষেত্রে জাস্ট যেটা করতে হবে যে এইখানে লোকাল হোস্টে করতেছি, সেখানে সার্ভারে করতে হবে। তো এই জিনিসটা কীভাবে করতে হবে, আমরা হচ্ছে যেটা যদি করি যে হোস্ট মাইডে যাই, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ধরেন যে আপনি এক্সপোর্ট মানে
আরেকটা সার্ভারে নিয়ে যেতে চাচ্ছেন বা আরেকটা ডোমেনের আন্ডারে নিয়ে যেতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন যে এই ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটের সি প্যানেলে লগ ইন করে এই যে ফাইল ম্যানেজারে গিয়ে এই ডোমেনের আন্ডারে যত ফাইল ছিল ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্টের যে ফাইলগুলো সেগুলাকে হচ্ছে ব্যাকআপ করবেন, ব্যাকআপ করে ওইটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওইটাকে নতুন সার্ভারে আপলোড করে দিবেন। হ্যাঁ, তারপরে এইখানে ডাটাবেসটার ভিতরে যাবেন, মানে পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে যাবেন, ডাটাবেসটা ফাইন্ড করবেন, ফাইন্ড করে ওই ডাটাবেসটাকে এক্সট্রাক্ট করে নেবেন। দ্যাটস ইট, হয়ে গেল। খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কি বলতে যাচ্ছিলাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমি এখানে একটা ফোল্ডার রেখে দিচ্ছি, এটা হলো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ফোল্ডার। আমরা দেখতেই পাচ্ছি যে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুড, এই তিনটা ফোল্ডারই আছে, আর এই কয়েকটা ফাইলই আছে। এই ফাইলগুলোই কিন্তু ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ফাইল। হ্যাঁ, তো আমরা যদি এইখানে দেখি, এইখানে যদি দেখি যে এইখানে যাই, তো দেখবেন আমরা এই যে আসলাম, এখন ওই যে ফাইল ম্যানেজারে আসলাম আর কি। তো দেখেন যে অনেক ফাইল টাইল এটা সেটা, তো আপনি কোনটার ব্যাকআপ নেবেন? হ্যাঁ, আপনি যদি এইভাবে ব্যাকআপ নিতে চান তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সিলেক্ট অল করে দিলেন, অল করে দিয়ে এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, কারণ আমরা তো জানি আমরা জানি কি জানি, এই যে দেখেন এই জিনিসগুলো আমরা জানি না, এগুলো হলো ওয়ার্ডপ্রেসের এই তিনটা ফোল্ডার। হ্যাঁ, আর এই ফাইলগুলো আপনার অ্যাজ ইউজুয়াল এইভাবে রাখেন। এইটাকে আমি এখন এই যে ইয়ে করব, সেটা গেল কোথায়, কম্প্রেস। হ্যাঁ, কম্প্রেস দিবেন, জিপ দিয়ে দিবেন, জিপ করবেন, এখানে জিপ দেখে দিবেন, তারপরে হচ্ছে এখানে ফাইলটার নামটা চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে হচ্ছে এই যে কম্প্রেস ফাইল করে দিলেন, কম্প্রেসিং হওয়া শুরু করবে। সেক্ষেত্রে অবশ্যই ডাটা আপনার যে ফাইল সাইজ এটার দিকে খেয়াল রাখতে হবে আর কি। ফাইল সাইজ যদি আপনার লিমিটেড থাকে তাহলে কিন্তু, এবং কম্প্রেস করে যদি ফাইল আপনার ওভার হয়ে যায় আপনার ডাটাবেসের সাইজের তুলনায়, আপনার যতটুকু সি প্যানেলে দেওয়া হয়েছে বা যতটুকু হোস্টিং আপনি কিনছেন, হ্যাঁ মানে বেশি হয়ে গেল, আপনি 1 জিবির হোস্টিং কিনছেন, আপনি ফাইলটা কম্প্রেস করতে গিয়ে দেখা যাচ্ছে যে টোটাল সাইজ হয়ে যাচ্ছে 1.5 জিবি, তখন কিন্তু আপনার এটা কম্প্রেস হবে না। তো কম্প্রেস করে নিলে এই ফাইলটাকে এখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু আবার নতুন সার্ভারে আপলোড করে দেন, দ্যাটস ইট। আরেকটা যেটা হচ্ছে যে এইখানে যাই, দেখেন ডাটাবেসটা, দেখেন ডাটাবেসটাকে তখন সেমভাবেই এইভাবে যেভাবে করলাম সেভাবে হচ্ছে এই ডাটাবেসটাকে খুঁজে বের করতে হবে। আমরা কীভাবে খুঁজে বের করব সেটা হচ্ছে যে এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এখানে গেলাম, যাওয়ার পরে আমরা তো ডাটাবেসটা খুঁজে বের করবো এখান থেকে। দেখবেন যে এখানে আপনাকে রিডাইরেক্ট করে দেবো সরাসরি এই যে এইভাবেই সেম ড্যাশবোর্ডটাই পাবেন এখানে। এই যে ডাটাবেসটা এখন কন্ট্রোল F দিয়ে ডাটাবেসটাকে ফাইন্ড করেন। এই যে কন্ট্রোল F, এই যে ডাটাবেসটাকে ফাইন্ড করলাম, ফাইন্ড করে এখন যেটা করব এই ডাটাবেসটা হচ্ছে আমি বুঝতেই পারতেছেন এক্সপোর্ট করতে হবে সিলেক্ট করে। সো এই ব্যাপারটা আমরা ওভারঅল সব কিছু ইন ডিপসে দেখার চেষ্টা করলাম। আপনারা যেটা করবেন অবশ্যই আপনাদের লোকাল হোস্টে তো ওয়েবসাইট আছে, আর ইতিমধ্যে তো সবাই হোস্টিং কিনে ফেলছেন অলমোস্ট। তো আপনারা যেটা করবেন একটা লোকাল হোস্টের ওয়েবসাইট আপনার হোস্টিংয়ে নেওয়ার ট্রাই করবেন, এবং সেটা হোক ম্যান ডোমেন, সাব ডিরেক্টরি, সাব ফোল্ডার, যে কোনো কিছুই হোক না কেন আপনি কিন্তু করতে পারতেছেন। আপনাকে যেটা করতে হবে জাস্ট রিফ্রেশ করার সময় এখানে, যেমন আমি ডাইরেক্ট ডোমেনের আন্ডারে এই ওয়েবসাইটটা করলাম, কোথায় গেল, এই যে দেখেন ডাইরেক্ট ডোমেনের আন্ডারে করলাম। আপনি যদি সাব ফোল্ডারের ভিতরে করতে চান তাহলে আপনার লিঙ্কটা হলো এরকম, এই লিঙ্কটাকে আপনি তখন যদি রিফ্রেশ করে দেন নতুন লিঙ্ক হিসাবে, তাহলে কিন্তু এখানে এখানে একটা ফোল্ডার বানায় যদি করেন। ওকে, সো ব্যাপারটা খুবই সিম্পল এবং খুবই ক্লিয়ার। আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি থাকুন, খুশি থাকুন, নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন। Tell me about the application. Is that able to solve all the problems? Yeah.